মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনার আগুন ধীরে ধীরে বড় যুদ্ধের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে তা থেমে গেল এক সিদ্ধান্তে। ইরানে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুদ্ধ কি সত্যিই এক ধাপ দূরে গেল? কাতার, সৌদি আরব ও ইউএই হঠাৎ কেন এত বড় ভূমিকা নিল? আর ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক কি এখন শান্তির পথে, নাকি এটা শুধু অস্থায়ী বিরতি? সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি আলোচনার অগ্রগতি নাকি নতুন যুদ্ধের প্রস্তুতির কৌশল? ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে দাবি করেছেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের অনুরোধেই এই হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। তাদের যুক্তি ছিল, ইরানের সঙ্গে চলমান গুরুত্বপূর্ণ আলোচনা ভেঙে গেলে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা আরো ভয়াবহ রূপ নিতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্র এখন একদিকে কূটনৈতিক আলোচনার পথ খুলে রাখতে চাইছে, আবার অন্যদিকে সামরিক প্রস্তুতিও পুরোপুরি সক্রিয় রেখেছে। এর মানে আসলে কি দাঁড়ায়? একদিকে চলছে পর্দার আড়ালে চুক্তির চেষ্টা, অন্যদিকে চলছে চাপ প্রয়োগের কৌশল, আর মধ্যপ্রাচ্যের দেশগুলো চাইছে সরাসরি যুদ্ধ এড়াতে। অবস্থায় প্রশ্ন থেকেই যায়, ইরান যুক্তরাষ্ট্র টানাপোড়েন সমাধান কতটা কাছাকাছি? যদিও বর্তমান আলোচনায় মূল বিরোধগুলো এখনও অমীমাংসিত। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করা, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা নীতি, জব্দ অর্থ ফেরত দেওয়ার প্রশ্ন, নিরাপত্তা নিশ্চয়তার দাবি। কিন্তু বাস্তবতা হলো, দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে এক চুলও সরতে রাজি নয়। এদিকে পাকিস্তানের পক্ষ থেকেও একটি সংশোধিত 14 দফার শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার খবর এসেছে। যদি এটি সত্যিই সক্রিয় আলোচনার অংশ হয়, তাহলে মধ্যপ্রাচ্যের এই সংকটে নতুন কূটনৈতিক ফ্যাক্টর যুক্ত হলো বলা যায়। সব মিলিয়ে পরিস্থিতি দাঁড়িয়েছে এক ধরনের অস্থির স্থিতাবস্থায়, না যুদ্ধ না অনিশ্চিত শান্তি। ট্রাম্পের বর্তমান অবস্থান অনুযায়ী আলোচনার দরজা খোলা আছে, কিন্তু সামরিক বিকল্প পুরোপুরি টেবিলে রাখা হয়েছে। ফলে আসল প্রশ্ন রয়ে যায়, এটা কি সত্যিই যুদ্ধ এড়ানোর কৌশল, নাকি আরও বড় সংঘাতের আগে এক ধরনের বিরতি মাত্র? পারমাণবিক অস্ত্রের দৌড়ে কি যুক্তরাষ্ট্রকেও হারাতে চলেছে রাশিয়া? কতগুলো পারমাণবিক বোমা আছে রাশিয়ার কাছে? পারমাণবিক অস্ত্রের সক্ষমতার দিক থেকে বিশ্বে কোনো শক্তিশালী প্রতিপক্ষ নেই রাশিয়ার, এমনটাই দাবি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তবে কি আরও বেশি পরিমাণে এই মারণাস্ত্র তৈরির পথেই এগুচ্ছে রাশিয়া? কিন্তু ঠিক কী কারণে পারমাণবিক অস্ত্রকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায় প্রেসিডেন্ট পুতিনের দেশটি? প্রশ্ন হলো, একটি পারমাণবিক বোমা দিয়ে যুক্তরাষ্ট্রের মতো শত্রুদের কি পরিমাণে ক্ষতি করতে পারবে রাশিয়া? পশ্চিমাদের শঙ্কা ছিল, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। তবে তাদের সেই শঙ্কার এখন পর্যন্ত বাস্তব রূপ দেখেনি বিশ্ববাসী। উল্টো ইরানের বিরুদ্ধে সম্প্রতি পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও শেষ পর্যন্ত নানান আলোচনা সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান যুক্তরাষ্ট্রের শাসক। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে প্রতিনিয়তই সফলতা আনছে রাশিয়ার সামরিক বাহিনী। তবে 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সামগ্রিক অর্জনের দিকে তাকালে রাশিয়া এখন পর্যন্ত মাত্র 20% ইউক্রেনীয় অঞ্চল দখলে সফলতা পেয়েছে। সেই সাথে অস্ত্র সংকটের কারণে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ বলয় গড়তে হিমশিম খাচ্ছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন ইউক্রেন। যদিও সাম্প্রতিক সময়ে 1000-এরও বেশি আত্মঘাতী ড্রোন দিয়ে রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা চালিয়েছে ইউক্রেন, যাকে কেন্দ্র করে বিশ্লেষক মহলে প্রশ্ন উঠেছে যে, হঠাৎ করেই কি সমরাস্ত্রের মজুদ বাড়িয়েছে কিয়েভ? মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে ইউক্রেনকে সামরিকভাবে খুব একটা সাহায্য করেনি যুক্তরাষ্ট্র। তাই তো অস্ত্রের নেশায় বিভোর হয়ে পশ্চিমাদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন জেলেনস্কি। এরই মাঝে সাহায্যের হাত বাড়িয়েছে জার্মানি। ধারণা করা হচ্ছে, পশ্চিমা এই দেশটির কাছ থেকে সমরাস্ত্রের প্রয়োজনীয় চালান পেয়েছে ইউক্রেন। তবে প্রশ্ন হলো, বিপুল পরিমাণে পারমাণবিক অস্ত্র থাকার পরও এটিকে আরও বৃদ্ধি করতে চায় কেন রাশিয়া?
পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের দেশটির কাছে বর্তমানে ৫,৪৫৯টি পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড রয়েছে বলে দাবি সুইজারল্যান্ড ভিত্তিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্সের। সংস্থাটি আরও জানিয়েছে যে রাশিয়ার ছোড়া মাত্র একটি পারমাণবিক বোমা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে কমপক্ষে ৫ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে। যদিও মারণঘাতী এই অস্ত্রটি তৈরিতে এখানেই থেমে থাকতে চায় না রাশিয়া। পারমাণবিক অস্ত্র রাশিয়ার জাতীয় নিরাপত্তার ভিত্তিপ্রস্তর, এমনটি জানিয়ে পুতিনের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পারমাণবিক শক্তিধর দেশকে কেউ হুমকি দেওয়ার সাহস দেখাতে পারে না, যেটি মূলত আমাদের মাঝে আত্মবিশ্বাস জুগিয়েছে। ১৭ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ২০০২ সালে যুক্তরাষ্ট্র অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে সরে আসার পর রাশিয়া নিজেদের অস্ত্রাগারের উন্নয়ন ত্বরান্বিত রেখেছে, এমনটি জানিয়ে সম্প্রতি প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আমরা এমন একটি পারমাণবিক সক্ষমতা অর্জন করেছি যার বিশ্বে কোনো প্রতিপক্ষ নেই। এছাড়াও রাশিয়া এমন অস্ত্র তৈরি করেছে যা দিয়ে বর্তমান ও ভবিষ্যতের যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করা সম্ভব। আবারও কি মধ্যপ্রাচ্য জ্বলতে যাচ্ছে যুদ্ধের আগুনে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের গোপন ফোনালাপ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিশ্বজুড়ে। ট্রাম্প নেতানিয়াহুর সাম্প্রতিক এই কথোপকথন ঘিরে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত মিলতেই শুরু হয়েছে চরম উদ্বেগ ও জল্পনা কল্পনা। তাহলে কি সত্যি নতুন যুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব, নাকি এটা শুধুই কূটনৈতিক চাপের অংশ? যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে এমন খবরের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে অনুষ্ঠিত এই আলাপে তারা ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। যুদ্ধবিরতির মাধ্যমে দীর্ঘমেয়াদী কোনো শান্তি চুক্তি না হওয়া এবং হরমুজ প্রণালী উন্মুক্ত না হওয়ার প্রেক্ষাপটে এই দুই নেতা নতুন করে যুদ্ধ শুরুর বিষয়ে কথা বললেন। হিব্রু সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ফোন আলাপে ট্রাম্পের সাম্প্রতিক চীন সফর নিয়েও আলোচনা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ও নেতানিয়াহু ইরানে যৌথ হামলা চালিয়েছিলেন, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়। ফলে তাদের এই সাম্প্রতিক আলাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে অপারেশন এপিক ফিউরি সমাপ্তির ঘোষণা দিলেও একটি প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে যে মার্কিন কর্মকর্তারা এখন অপারেশন স্লিজ হ্যামার নামে নতুন একটি ছদ্মনামে ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে। ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পরপরই নেতানিয়াহু জেরুজালেমে তার কার্যালয়ে শীর্ষ সহযোগী ও মন্ত্রীদের নিয়ে একটি জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই ধরনের বৈঠকে সাধারণত পররাষ্ট্রমন্ত্রী গিদিওন ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ, অর্থমন্ত্রী বেজাল স্মোট্রিস, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং সার্চ চেয়ারম্যান অ্যারিয়েহ টেরি উপস্থিত থাকেন। ট্রাম্পের সঙ্গে কথা বলার আগে নেতানিয়াহু তার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে বলেছিলেন, ইরানের বিষয়ে আমাদের চোখ খোলা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমি অবশ্যই তার চীন সফরের অভিজ্ঞতা শুনবো, হয়তো অন্য কিছুও। নিশ্চিতভাবেই অনেক সম্ভাবনা রয়েছে এবং আমরা প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত। ফোনালাপ শেষ করেই ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে হুঁশিয়ারি দেন। নতুন হামলার ইঙ্গিত দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই এই হামলা শুরু হতে পারে। অন্য একটি প্রতিবেদনে এক্সপ্রেস দুজন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছেন, ট্রাম্প আগামী ১৯ মে তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে সিচুয়েশনের রুমে একটি বৈঠক করবেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, সময় ফুরিয়ে আসছে। তিনি সতর্ক করে বলেন, শান্তি প্রস্তাবের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিন, অন্যথায় এর আর কিছুই অবশিষ্ট থাকবে না। এর আগে গত শনিবার ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেন, যেখানে ঝোড়ো সাগরের মাঝে বেশ কিছু যুদ্ধ জাহাজের সামনে তাকে এবং মার্কিন নৌবাহিনীর এক অ্যাডমিরালকে দেখা যাচ্ছে। ছবিতে একটি জাহাজে ইরানের পতাকা উঠছিল এবং ছবির উপর লেখা ছিল, ঝড়ের আগে শান্ত পরিবেশ। ট্রাম্প আবারও ইরানকে সতর্ক করে বলেন, শান্তি চুক্তি না হলে তাদের খুব খারাপ সময় পার করতে হবে। তবে একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট চুক্তি নিয়ে আশাবাদী। বিভিন্ন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আমরা একটি চুক্তি করতে চাই। আমরা তাদের যেখানে দেখতে চাই তারা এখন সেখানেই নেই, তাদের সেখানে আসতে হবে, অন্যথায় তারা মারাত্মক আঘাতের মুখোমুখি হবে, যা তারা কখনো চায় না।
একে অপরকে প্রস্তাব প্রত্যাখ্যান করার পর যুক্তরাষ্ট্র যখন নতুন করে হামলার পরিকল্পনা করছে তখন ইরানও যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে। তবে ব্রিক্স বৈঠকে যোগ দিতে ভারত সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আমেরিকার উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলেছেন, সামরিক শক্তির কোনো শেষ নেই এবং কেবল আলোচনার মাধ্যমেই শান্তি আনা সম্ভব। 17 মে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আলোচনা পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্র কিছু মূল শর্ত নির্ধারণ করেছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র চায় ইরান যেন তাদের 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সমর্পণ করে, মাত্র একটি পারমাণবিক স্থাপনা সচল রাখে এবং যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না এই শর্ত মেনে নেয়। ইরান এই শর্তগুলো প্রত্যাখ্যান করেছে এবং আলোচনার জন্য নিজেদের শর্ত জুড়ে দিয়েছে। ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবরুদ্ধ করা, সম্পদমুক্ত করা, ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর উপর ইরানের কর্তৃত্বের স্বীকৃতি দেওয়া। সবকিছুর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে? যুদ্ধ নাকি কূটনৈতিক সমঝোতা? ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই টানটান উত্তেজনার মধ্যে এখন পুরো বিশ্বই তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। একদিকে হুমকি আর শক্তির প্রদর্শন, আর অন্যদিকে আলোচনার দরজা খোলা রাখার বার্তা। এই দ্বন্দ্বের শেষ ফলাফলই নির্ধারণ করবে বৈশ্বিক নিরাপত্তার ভবিষ্যৎ। আপাতত প্রশ্ন একটাই, শান্তি আসছে নাকি আরও বড় সংঘাত? ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা, যুদ্ধ, কূটনৈতিক চাপ, অর্থনৈতিক অবরোধ, সবকিছুর মাঝেও বিলিয়ন ডলারের ক্রিপ্টো লেনদেন চলেছে অবাধে। আর সেই লেনদেনের ডিজিটাল রাস্তা তৈরি করেছে এমন দুই ব্লকচেইন নেটওয়ার্ক যাদের প্রতিষ্ঠাতারাই আবার ডোনাল্ড ট্রাম্প পরিবারের ক্রিপ্টো সাম্রাজ্যের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। তাহলে কি যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী অবস্থানের আড়ালে চলছে এক নীরব অর্থনৈতিক দ্বিচারিতা? ট্রাম্পের রাজনৈতিক ক্ষমতা আর ব্যক্তিগত ক্রিপ্টো ব্যবসা, দুইয়ের সীমারেখা কি ধীরে ধীরে মুছে যাচ্ছে? নিষেধাজ্ঞার দেয়াল ভেঙে ইরানের অর্থ কি প্রবাহিত হয়েছে ট্রাম্প ঘনিষ্ঠ ডিজিটাল নেটওয়ার্কে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শুধুই কাকতালীয় নাকি বৈশ্বিক ক্রিপ্টো রাজনীতির এক অদৃশ্য জোট? রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ নোবিটেক্স 2023 সালের পর থেকে ট্রন ও বিএনডি চেইনের মাধ্যমে অন্তত $2.3 বিলিয়ন লেনদেন সম্পন্ন করেছে। এই দুই নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জাস্টিন সান ও চ্যাং পেং ঝাও দুইজনই আবার ট্রাম্প পরিবারের সহ প্রতিষ্ঠিত ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়াল লিবার্টি ফাইন্যান্সিয়ালের গুরুত্বপূর্ণ সমর্থক ও বিনিয়োগকারী। ঘটনার সবচেয়ে বিতর্কিত দিক হল, যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে তখন একই সময়ে ট্রাম্প ঘনিষ্ঠ ক্রিপ্টো ইকোসিস্টেমের সঙ্গে সম্পর্কিত নেটওয়ার্ক দিয়েই ইরানি অর্থের প্রবাহ অব্যাহত ছিল। বিশেষজ্ঞদের মতে এটি শুধু আর্থিক নয়, রাজনৈতিকভাবেও ভয়াবহ স্বার্থের সংঘাতের ইঙ্গিত বহন করে। এসইসির সাবেক কর্মকর্তা জন রেড স্ট্রাক এই ঘটনাকে নাটকীয় পরিহাস বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, যাদের বিরুদ্ধে ট্রাম্প রাজনৈতিক ও সামরিক অবস্থান নিচ্ছেন সেই পক্ষই আবার ট্রাম্প ঘনিষ্ঠ প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ সরাচ্ছে। যদিও ট্রাম্প প্রশাসন এবং ওয়ার্ল্ড লিবার্টি দুই পক্ষই সরাসরি কোনো সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, নোবিটেক্সের কার্যক্রম সম্পর্কে তারা অবগত ছিল না এবং সব কার্যক্রম মার্কিন আইন মেনেই পরিচালিত হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের অর্থ যদি এত সহজে বৈশ্বিক ব্লকচেইন নেটওয়ার্কে ঘুরে বেড়াতে পারে, তাহলে আন্তর্জাতিক আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা কোথায়? আর ক্ষমতা, ব্যবসা ও ক্রিপ্টোর এই অদ্ভুত মিশ্রণ ভবিষ্যতে রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি ক্রিপ্টো কেলেঙ্কারি নয়, বরং এটি দেখিয়ে দিচ্ছে ডিজিটাল অর্থনীতির যুগে রাষ্ট্রীয় নীতি ও ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ কতটা বিপজ্জনকভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে কি সত্যি ৬,০০০ আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে ইরান? এজন্যই কি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের সামরিক ঘাঁটিগুলোর বেহাল দশা করতে সফল হয়েছে তেহরান? যদিও পারস্য উপসাগরীয় অঞ্চলে নিয়োজিত মার্কিন কেন্দ্রীয় কমান্ডের দাবি, সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ধ্বংস করতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান আসলে কি বলছে? তবে পুনরায় যুদ্ধ শুরু হলে শত্রুদের উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। প্রশ্ন হলো, সামরিক সক্ষমতায় কি তাহলে ঘুরে দাঁড়িয়েছে ইরান?
সাম্প্রতিক যুদ্ধ শুরুর আগেই ইরান হুঁশিয়ার করেছিল যে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আস্তানাগুলোকে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় রসদ আছে তেহরানের কাছে, যার বাস্তব প্রমাণও দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইহুদিবাদীদের কাঁপিয়ে তুলেছিল তেহরান। এবার দেশটির সামরিক সক্ষমতাকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, এমনটি জানিয়ে যুক্তরাষ্ট্রের এই বাহিনীর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, আমাদের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান কমপক্ষে ৬,০০০ আত্মঘাতী ড্রোন ও ১৫০০-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল, যেগুলোকে প্রতিহত করা হয়েছে। যদিও আমাদের পাল্টা প্রতিক্রিয়ায় ৪ দশকেরও বেশি সময় ধরে গড়া ইরানের সামরিক কাঠামো ভেঙে গেছে। ১৮ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। কিন্তু প্রশ্ন হলো, ইরানের সামরিক সক্ষমতা কি আসলেই ভেঙে পড়েছে? ইরানের কাছে থাকা ৪৪০ কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়ামকে চুরি করার চক্রান্তই চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, ইরানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে উদ্ধার করবে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহুর এমন আগ্রাসী মন্তব্যের পরই হুঙ্কার দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইহুদিবাদীদের মনে ভয়ের মাত্রা বাড়িয়ে তুলতে এবার নিজেদের মিসাইল ও আত্মঘাতী ড্রোনের বহরকে ঘিরে নতুন তথ্য দিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে আবারও টার্গেট করেছে ইরান, এমনটি জানিয়ে মাজিদ মুসাভি বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের বহর শত্রুর সামরিক স্থাপনাগুলোকে নিশানায় রেখেছে। সরকারের উচ্চ মহলের নির্দেশনা পাওয়া মাত্রই এসব মারণাস্ত্র ছুটবে ইহুদিবাদীদের ধ্বংস করতে। এদিকে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি সম্প্রতি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তাই তো বিশ্লেষকরা বলছেন, ইরানের সামরিক সক্ষমতাকে পুরোপুরি নির্মূল করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব, কারণ মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের বেশ কিছু আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীও রয়েছে, যাদের কাছে হাজার হাজার মিসাইল ও আত্মঘাতী ড্রোন আছে। সব মিলিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক সক্ষমতার দিক থেকে এখনও নেতৃত্বের ভূমিকায় আছে ইরান, এমনটাই দাবি সমরবিদদের। স্কুলের ভালো ছেলে রেসলিং চ্যাম্পিয়ন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই নাম জড়ালো ভয়ঙ্কর মসজিদ হামলায়। আর এক কিশোর পালিয়েছে নিজের মায়ের অস্ত্র আর গাড়ি নিয়ে। তারপর যা ঘটেছে তাতে স্তব্ধ পুরো আমেরিকা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ঘটে গেছে ভয়াবহ এক বন্দুক হামলার ঘটনা। শহরের সবচেয়ে বড় মসজিদ ও ইসলামিক শিক্ষা কমপ্লেক্সে চালানো এই হামলায় নিহত হয়েছেন কয়েকজন। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, সন্দেহভাজনদের একজন মাত্র 17 বছরের এক কিশোর, যে স্থানীয় স্কুলের রেসলিং টিমের পরিচিত মুখ ছিল। সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা গেছে, পুলিশ ও স্থানীয় সূত্র বলছে ওই কিশোরের নাম কেইন ক্লার্ক। সহপাঠীরা বলছে সে ছিল শান্ত স্বভাবের, বন্ধুবৎসল এবং ভালো ছেলে হিসেবেই পরিচিত। কেউ কল্পনাও করতে পারেনি এমন ভয়ঙ্কর ঘটনায় তার নাম উঠে আসবে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লার্ক আগে নিয়মিত স্কুলে পড়লেও পরে অনলাইন শিক্ষায় যুক্ত হয়। তবে রেসলিং টিমে সে ছিল বেশ সক্রিয়, এমনকি একটি টুর্নামেন্টে প্রথম স্থানও অর্জন করেছিল। এদিকে হামলার আরেক সন্দেহভাজনকে ঘিরেও বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য। পুলিশে জানিয়েছে, সে নিজের মায়ের বাড়ি থেকে 3টি অস্ত্র ও একটি গাড়ি নিয়ে নিখোঁজ হয়। এরপর শুরু হয় বড় ধরনের হুমকি মূল্যায়ন, কিন্তু তার আগেই ঘটে যায় মসজিদের রক্তাক্ত হামলা। সবচেয়ে অবাক করা বিষয়, কেইনের বন্ধু ও সতীর্থরা বলছে তারা কখনো তাকে বর্ণবাদী বা ইসলাম বিদ্বেষী মন্তব্য করতে শোনেনি। তাহলে হঠাৎ কিভাবে জড়িয়ে গেল সে এমন সহিংসতায়? এই প্রশ্ন এখন ঘুরছে পুরো আমেরিকা জুড়ে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে এই হামলা আবারও যুক্তরাষ্ট্রে কিশোরদের সহিংসতা, অস্ত্রের সহজলভ্যতা এবং ঘৃণামূলক অপরাধ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।